বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবার প্রথমে আরএলসি, তো টোটালটা না, আরএলসি হচ্ছে জাস্ট এসি ভোল্টেজের একটুকু পার্ট। তো তার আগে আমাদেরকে সম্পূর্ণ যেহেতু শেষ করা লাগবে, তাই আমি প্রথম থেকেই আর কি সব কিছু বলে দেওয়ার ট্রাই করব। তো সবার আগে এখান থেকে যে কোশ্চেনটা ম্যান্ডেটরি হিসাবে 2 মার্কসের জন্য আসতেই পারে, সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন ডিসি ভোল্টেজ অ্যান্ড এসি ভোল্টেজ, অথবা ডিসি সার্কিট ভার্সেস এসি সার্কিট। ঠিক আছে, তো এখানে একটা ডেফিনেশন আসে। যে ডেফিনেশনটা বলতেছে কি যে ডিসি সার্কিট ইজ এ সার্কিট ইন হুইচ ইলেকট্রিক কারেন্ট ফ্লোজ ইন ওয়ান ফিক্সড ডাইরেকশন। এত কিছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট হচ্ছে এটা পড়ে নিতে হবে। জাস্ট আমি খালি এখানে বুঝাই দিচ্ছি। বিষয়টা হলো যে এখানে তার ভোল্টেজের সাথে টাইম বরাবর একটা নির্দিষ্ট ফিক্সড ডাইরেকশনে যাবে। তো এটা হচ্ছে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। আর এসি সার্কিটটা হচ্ছে কি, এসি সার্কিটটা হচ্ছে আমাদের কি, যে একটা নির্দিষ্ট টাইম পর পর এটার ডাইরেকশনটা চেঞ্জ করবে, বা রিপিটেড ডাইরেকশন, মানে চেঞ্জ করার, মানে রিপিটেডলি এই ডাইরেকশনটা চেঞ্জ করবে। তার মানে এটা কখনোই কনস্ট্যান্ট থাকবে না। এটা একটা নির্দিষ্ট ওয়েভের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে এই জিনিসটা ফ্লো হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা সাইন ওয়েভ দিয়ে ফ্লো হয়। এই জন্য এখানে আমরা বলতে পারি যে এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট, যেহেতু এখানে আমরা কি দেখছিলাম, একটা ফিক্সড টাইম ছিল, কিন্তু এখানে ফিক্সড টাইম আছে, কিন্তু হচ্ছে আমাদের এখানে একটা নির্দিষ্ট পরপর এখানে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। যেহেতু নির্দিষ্ট পরপর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই এখানে আমরা ওমেগা দিয়েছি। কারণ ওমেগা একটা নির্দিষ্ট ওয়েভের ক্ষেত্রে তার হচ্ছে যে কি বলে, তার হচ্ছে যে টাইমের সাথে সাথে যে তার একটা মানে ডিস্টেন্স কাভার করে ওয়েভ সাইডের মাধ্যমে, এই জন্য এখানে এটাকে ওমেগা বলা হয়। এখানে অ্যাডভান্টেজেস অফ ডিসি সার্কিট আছে, কয়েকটা অ্যাডভান্টেজ আছে। এটা ট্রান্সফর্ম করতে সুবিধা, এটা সহজে এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসিতে রূপান্তর করা যায়। এটা জেনারেট করাতেও খুবই সুবিধা, এবং এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, মানে যত বেশি কম্পাঙ্ক থাকবে তত হচ্ছে এটা হচ্ছে মোটরের জন্য ভালো হবে। জাস্ট এই 4টা জিনিস মনে রাখলে হবে। এবার এখান থেকে যে জিনিসটা জানার আছে, 2টা চিত্রই সেম, জাস্ট খালি এখানে ভি এর জন্য আর এখানে আই এর জন্য দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি এখানে হচ্ছে টপিকটার নাম হচ্ছে আউটপুট অফ অ্যান এসি ভোল্টেজ জেনারেটর। তো এসি ভোল্টেজ জেনারেটরের ক্ষেত্রে আমাদের যখন একটা নির্দিষ্ট ভি কভার, মানে একটা নির্দিষ্ট সাইন ওয়েভ দিবে, তখন এখানে তার হচ্ছে পজিটিভ প্রান্তটাকে আমরা ভিএম ধরছি, এবং নেগেটিভ যে হাইস্টটা ম্যাক্সিমাম যে কার্ভে যেখানে পৌঁছাবে সেটাকে মাইনাস ভিএম ধরছি। তো এখানকার সূত্রটা হলো, জাস্ট আমার মনে রাখা লাগবে, ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। একইভাবে যদি কারেন্টের ক্ষেত্রেও দেখি, আমরা কারেন্টের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু বড় হাতের আই এমটা বা যেটা একটা আই এম সাইন ওমেগা টি, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখতে হবে। তো এটাকে আমরা অল্টারনেটিং ভোল্টেজ এভি বলতে পারি, এটা অল্টারনেটিং কারেন্ট এসিও বলতে পারি। এখন আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর অথবা 3 নম্বরের জন্য আসতে পারে। এটা 100% আসতেই পারে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা টপিক হলো জি প্যারামিটারস অফ অল্টারনেটিভ ওয়েভ ফর্ম। তো প্যারামিটারস অফ অল্টারনেটিভ ওয়েভ ফর্ম মানে কি, একটা ওয়েভ ফর্ম এর মধ্যে কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো আমরা কিভাবে শনাক্ত করতে পারি সেইটা। তো তার জন্য এই চিত্রটা আমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে। তো চিত্র আঁকানোর জন্য সবার প্রথমে এভাবে করে আমরা দিয়ে দেব। দেওয়ার পর আমরা যে কোনো একটা প্রান্ত নিব। আমরা পরে বলছি একটা কাকে কি বলা হয়। তো এখানে 3টা টাইম ফেজ ডিফারেন্স হয়েছে। একটা হচ্ছে এইটুকের মধ্যে, একটা হচ্ছে এইটুকের মধ্যে, একটা হচ্ছে এইটুকের মধ্যে। ঠিক আছে, এটা একটা টাইম T1, এটা টাইম T2, এটা টাইম T3। এটা হচ্ছে মানে এই একটা ওয়েভ সাইনের মধ্যে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পয়েন্ট, এখান থেকে এইখানকার পয়েন্ট, এখান থেকে যতটুকু আমি গ্যাপ নিয়েছি, এখান থেকেও সেমভাবে, এই যে এখান থেকেও আমার সেম গ্যাপটা এখানে আছে, তাহলে আমরা এখানে কি করলাম, T1 গ্যাপ নিলাম। সেমভাবে এখানে T2 গ্যাপ, এবং সেমভাবে এখানে 3 গ্যাপ হচ্ছে এই যে এইখানকার এই দুইটার মধ্যে আমাদের নেওয়া হয়েছে। তার মানে একটা টোটাল কার্ভ পূরণ করতে, মানে একটা টোটাল হচ্ছে ওয়েভ পূরণ করতে যে পরিমাণ মানে টাইমটা পিরিয়ড, সেটা হচ্ছে আমার এখানে টাইম পিরিয়ড হিসাবে তুলনা করা হয়েছে। এবার আসি এই টপিকগুলোর মধ্যে কোনটা কী কী। তো সবার আগে ওয়েভ ফর্ম যে জিনিসটা কি, মানে টোটাল যে টপিকটা, সে ওয়েভ ফর্ম বিষয়টাকে আমরা হচ্ছে লিখতে পারি। কীভাবে লিখতে পারি ওয়েভ ফর্ম বিষয়টাকে? ওয়েভ ফর্ম বিষয়টা হচ্ছে কি, ওয়েভ ফর্ম ইজ দ্য শেপ অফ এ সিগন্যাল অর ওয়েভ শোন ওভার টাইম। তার মানে একটা ওয়েভ ফর্ম কী বলছে, একটা ওয়েভ ফর্ম হচ্ছে মানে কি হচ্ছে, যে একটা সিগন্যাল, যে সিগন্যালটা দিবে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দেখা যাবে। সেই সিগন্যাল বা ওয়েভ, মানে যে তরঙ্গটা দিবে, সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা দেখা যাবে। এটা আসলে মূলত দেখায় হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট চেঞ্জ হয় তার সিগন্যাল মুভের মাধ্যমে।
মানে তার ওই সিগন্যাল পরিবর্তনের মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট চেঞ্জ হয়, কখনোই একটা নির্দিষ্ট জায়গায় থাকে না ডিসি ভোল্টেজের মধ্যে। কিন্তু ডিসি ভোল্টেজের বিষয়টা সেটা আলাদা। এবার আসি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু যেই জিনিসটা বলতেছি কি, তো ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ ভোল্টেজ অর কারেন্ট অ্যাট অ্যানি স্পেসিফিক মোমেন্ট অফ টাইম। সব থেকে ইজিভাবে আমি এই জিনিসটা লিখেছি। হ্যাঁ, তো এটা কি, এটা হচ্ছে আমার আমি যে কোনো একটা ভ্যালু, মানে একটা ভ্যালু যে কোনো মানে মোমেন্টে আমি নিতে পারি। সাপোজ আমি এইখানে তুলনা করছিলাম, এটা কিন্তু চাইলে এখানেও হইতে পারতো, এই ওয়ানটা এখানেও হইতে পারতো, মানে একটা যে কোনো একটা জায়গায়, মানে যে কোনো মোমেন্ট আমি এখানে ধরছিলাম, তাই আমি এখান থেকে E1 ধরছি, মানে চিত্রে যেটা দেওয়া আছে আর কি আমাদের। তো একটা নির্দিষ্ট টাইমের মানে যে কোনো, এটা নির্দিষ্ট টাইমে যে কোনো একটা জায়গাকার তার ভোল্টেজ বা অথবা কারেন্টের মানটাই হচ্ছে আমার এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তো এখানে আমি ওখানে লিখলাম যে ইন দি ফিগার ইটস ডিনোটেড বাই E1 and E2। এখন পিক অ্যামপ্লিটিউড মানে কি, অ্যামপ্লিটিউড মানে বিস্তার, তার মানে একটা পিক অ্যামপ্লিটিউড মানে কি, পিক মানে কি চূড়া, আমরা জানি একটা সর্বোচ্চ চূড়া। তো পিক অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য ওয়েভ অফ দ্য অ্যাভারেজ জিরো লাইন। ইন দি ফিগারে ইট ইজ ডিনোটেড বাই EM। তার মানে একটা ম্যাক্সিমাম হাইট মানে সর্বোচ্চ একটা ওয়েভ, সর্বোচ্চ যে হাইটে থাকে, যেমন দেখো একটা ওয়েভ গেল, এটার যে একটা নির্দিষ্ট হাইট কোথায় থাকবে, সব অবশ্যই তার মিডিলে থাকবে। তাহলে এই জিনিসটা কি, তার একটা নির্দিষ্ট হাইট। আবার এখানেও দিয়ে আমরা এই জিনিসটাই ব্যাখ্যা করছি যে এটা তার ম্যাক্সিমাম, এই জন্য এখানে আমরা লিখছি ম্যাক্সিমাম প্রত্যেকটার ক্ষেত্রে। এখানেও কিন্তু একটা আমি ধরতে পারি, সেমভাবে দেখো এখানেও একটা ধরতে পারি। তো আমি হাইস্ট পরীক্ষার খাতায় চিত্রটা দুইভাবে দেখালেই হলো, জিনিসটা বোঝাতে পারলেই হলো। তাহলে আমাদের কি পিক অ্যামপ্লিটিউড কি, পিক অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য ওয়েভ অফ দ্য অ্যাভারেজ জিরো লাইন। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টুকু জানবো সেটা হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে EM অথবা VM। EM হচ্ছে সিস্টেম অফ ভোল্টেজ, মানে সোর্সেস অফ ভোল্টেজ, আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, এটা বিষয় না, EM যা VM ওটা। এই জন্য আবার আর কি এবার আসি আমরা, হোয়াট ইজ দি পিক ভ্যালু। পিক ভ্যালু মানে কি, সর্বোচ্চ যে ভ্যালুটা আছে ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই পিক ভ্যালু। তো দি পিক ভ্যালু ইজ দ্য হাইস্ট পজিটিভ অর হাইস্ট নেগেটিভ ভ্যালু রিচড বাই দি ওয়েভ ফ্রম। তার মানে পিক ভ্যালুটা এখানে কি বোঝাচ্ছে, এই যে EM এর সর্বোচ্চ যে ভ্যালুটা এখানে দেখাবে, এখানেও যে ভ্যালুটা দেখাবে, সেটাই হচ্ছে আমার এখানকার পিক ভ্যালু, তাই না? এটা ম্যাক্সিমাম পয়েন্ট ছিল, এই জন্য এটা পিক কি হয়, এটা পিক অ্যামপ্লিটিউড, এটার ম্যাক্সিমাম বিস্তার ছিল, এটা তার মানে সে কতটুকু একটা জায়গায় সে পৌঁছাতে পেরেছে। কিন্তু এখানে যে ভ্যালুটা দেখাবে সেটাই হচ্ছে আমার কি, পিক ভ্যালু। এবার আসি আর একটা যে টপিক, সেটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। মানে কি, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ভ্যালু যেটা, ঠিক আছে? তো পিক টু পিক ভ্যালু কি, পিক টু পিক ভ্যালু ইজ দ্য টোটাল ভ্যালু অফ দ্য হাইস্ট পিক অফ টু দ্য লোয়েস্ট পিক অফ দি ভ্যালু। যেমন আমি যদি এখানে চিন্তা করি, এটা তো একটা নির্দিষ্ট সাইন ওয়েভ পজিটিভ দিকে আছে, কিন্তু দেখো তো এখানে একটা নির্দিষ্ট সাইন ওয়েভ নেগেটিভ দিকেও আছে। সো আমার এখানে কি হবে, এটা পিক টু পিক ভ্যালু মানে কি, এইটুকু একটা পিক, এইটুকু একটা পিক, তো দুইটা পিক টু পিক যদি একসাথে হয়, অথবা যে আমি এখানে ধরছি, তাই না, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত একটা নির্দিষ্ট একটা পয়েন্ট হচ্ছে না, এই মধ্যে যে পয়েন্ট, এই মধ্যে যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার কি, পিক টু পিক ভ্যালু। এটা হচ্ছে, আমি যেহেতু এখানে EM ধরছি, তাই আমি এখান থেকে বলতে পারি এটা কি, EP টু পিক। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি, উপর মানে সর্বোচ্চ, এইটুকু একটা পিক, এইটুকু একটা পিক, মানে সর্বোচ্চ যে পিকটা, সেই পিকটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। তো এখানে আমরা এটাকেই ডিনোটেট করছিলাম কি দ্বারা, EP টু পি অথবা VP টু পি। এইটুক চলে গেল আমাদের, মানে এই একটা ওয়েভের মধ্যে কতটুকু পার্ট আছে সেই বিষয়টুকু। এবার আসি আমরা পিরিয়ডিক ওয়েভ ফর্ম বলতে কী বোঝায়, পর্যায়বৃত্ত যে ওয়েভ ফর্ম, সেটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম ইজ দ্য ওয়েভ দ্যাট রিপিটস ইটস শেপ আফটার ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। একটা নির্দিষ্ট সময় পর পর তার যে সে যে একটা মানে একই জিনিস বারবার সে রিপিট করে। ঠিক আছে, যেমন হচ্ছে কি, এই যে একই জিনিস একটা নির্দিষ্ট সময় হলো, তারপরে এই যে দেখো T1 টাইমে একটা জিনিস দেখালো, T2 টাইমে একটা জিনিস দেখালো, T3 টাইমে একটা জিনিস দেখালো। তো এটাই হচ্ছে কি আমাদের কি, পিরিয়ড, মানে পিরিয়ডিক ওয়েভ ফর্ম। তার মানে এটি একটা পর্যায়বৃত্ত, মানে পর্যায়বৃত্ত মানে কি, একই জিনিস বারবার করে। তো একই জিনিস বারবার আমি এখানে করছি, এই জন্য এটা একটা নির্দিষ্ট টাইম পর পর সে একই জিনিস রিপিট করছে বারবার, এই জন্য এটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম। পিরিয়ড মানে কি, পিরিয়ড মানে যে বড় যে টি দি টাইম টেকেন টু কম্পেয়ার ওয়ান রোটেশন অফ পিরিয়ডিক ওয়েভ ফর্ম। তার মানে কি, একটা রোটেশন করতে তার যে পরিমাণ টাইম লাগছে, সেটাই হচ্ছে তার মানে পিরিয়ড। এখানে আমরা টি দ্বারা প্রকাশ করছি। আর আমি কি বললাম, পিরিয়ডিক ওয়েভ ফর্ম কি,
ওই মানে ওই সেম পিরিয়ডের মধ্যে একটা ওয়েভ ফ্রম যে পরিমাণ জিনিস বারবার পর্যাবৃত্ত মানে বারবার সে কী করে যায়, তখন এটা তার পিরিয়ডিক ওয়েভ। এবার আসি সাইকেল কি, দি পোর্শন অফ এ ওয়েভ ফ্রম কন্টেন্ট ইন ওয়ান পিরিয়ডিক টাইম, মানে কি সে একটা নির্দিষ্ট সাইকেলে সে ঘুরে, এই জন্য তার এটাকে কি বলা হচ্ছে, মানে একটা কি সাইকেল বলতে কি, এটা একটা সাইকেল পূরণ হইলো না, তো এটাই হচ্ছে আমার কি, মানে এইটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, সাইকেল বলতে পারি। এবার আসি ফ্রিকোয়েন্সি মানে তো কম্পাঙ্ক, দিকা নাম্বার অফ সাইকেল অকার্স ইন, 1 সেকেন্ডে সে যে পরিমাণ সাইকেল কমপ্লিট করে সেটাই হচ্ছে আমার কি। এখানে একটা ম্যাথ আছে, কম্পাঙ্ক সমান সমান 1/t, এটা খুবই ভালো করে আমরা জানি। তো আমি এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাই। তো এই ম্যাথটা হচ্ছে কি, আমাদেরকে বলেছে যে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ফ্রম দিস ফিগার, এই ফিগার থেকে তোমাকে ফ্রিকোয়েন্সির মানটা বা কম্পাঙ্কের মানটা বের করতে হবে। তো এই ফিগারটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা এইখান থেকে আমি যদি ধরি তাহলে এটা একটা কোজাইন, কিন্তু এখান থেকে প্রথম থেকে যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু 0 থেকে শুরু হয়নি, সেটা শুরু হয়েছিল কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছিল। এটা কত হতে পারে জানি না আমি, এখানে বলা নাই, এখানে -5ও হতে পারে, অবশ্য -5ই হবে, কিন্তু আমার ওটা বলা নাই। কিন্তু বিষয় হচ্ছে ওইটা না, এখানে একটা ভোল্টেজ ডিভাইডেড বাই টাইম আমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফিক্যাল ভ্যালু। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ কতগুলো আমার এখানে টাইম পিরিয়ডটা কমপ্লিট হয়েছে, হিসাব করলে দেখা যাবে যে এইখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন, আর এইখান থেকে এই পর্যন্ত একটা পোর্শন, দুইটা ভাবে এখানে কমপ্লিট হয়েছে। এখন আমি বলি কেন এই দুইটা ভাবে কমপ্লিট হয়েছে, কারণ আমি এখান থেকে যদি চিন্তা করি তাহলে এখান থেকে এটা হাফ থেকে যাচ্ছে, সেমভাবে এখান থেকে এটা হাফ থেকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জে উপরে থেকে যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিট একটা সাইকেল তৈরি হয়নি। কিন্তু কমপ্লিট সাইকেল কোথায় তৈরি হয়েছে, কমপ্লিট সাইকেল কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত একটা হয়েছে, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা হয়েছে। সো কমপ্লিট সাইকেল অনুযায়ী আমার এই পরিমাণ, তো আমি এখান থেকে বলতে পারি যে এখানে কত পরিমাণ টাইম হয়েছে, কারণ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার সময় ফ্রিকোয়েন্সি সূত্র F = 1/t। তো আমি ফ্রিকোয়েন্সি নির্ণয় করব কিভাবে, নির্দিষ্ট একটা সাইকেলে যে পরিমাণ সে একটা পড়ছে সেটাই তো টাইম পিরিয়ড, তাই না? তো আমি এখানে নির্দিষ্ট একটা সাইকেল কল্পনা করব, দিয়ে তার দুইটার মধ্যে বিয়োগ দেবো, 25 থেকে 5 বিয়োগ দিলে হয় আমাদের 20। কিন্তু আমি যদি এটা চিন্তা না করে আবার যদি এটা চিন্তা করি, এই যে এখান থেকে এই পর্যন্ত, তাও দেখো 35 - 15 20, তো আমার একটা হলেই হলো। সো আমি এখানে একটা নির্দিষ্ট সাইকেল কমপ্লিট করে তার মধ্যে পার্থক্য বের করলে আমরা এই পরিমাণ যে টাইম সেখান থেকে কনসিডার করছে সেটা হচ্ছে 20, সেটা হচ্ছে আমি এখান থেকে জানতে পারলাম। তো নাও হচ্ছে সূত্র অনুযায়ী এই কম্পাঙ্ক F = 1/t। এখন দেখো এটা মিলি সেকেন্ডে ছিল, তো 1/t এটাকে আমি যদি সেকেন্ডে করি তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, এই জন্য আমাদের 50 হার্টজে অ্যান্সার হয়ে গেল, কারণ হয়েই তো গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই জিনিসটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে দি সিনুসয়েডাল ওয়েভফর্ম কী জিনিস, এটা হচ্ছে একটি স্মুথ রিপিটিং ওয়েভ দ্যাট চেঞ্জেস শেপ লাইক এ সাইন কার্ভ ইন এ রেগুলার প্যাটার্ন। তার মানে এটাও সেম একটা ওয়েভফর্ম, কিন্তু এই ওয়েভফর্মটা কী করে, সে একটা সাইন কার্ভের মাধ্যমে সে একটা রেগুলার একটা মানে প্যাটার্ন দান করে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আরএলসি সার্কিটের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহৃত হয়। তো এইটুক লাইন আমি যদি পরীক্ষার খাতায় না লিখি তাও দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম মুখস্থ খাতিরে, যেহেতু ডেফিনেশনে মুখস্থ করতে হয়। তো জাস্ট এইটুক বললেই হবে, দি সিনুসয়েডাল ওয়েভফর্ম ইজ এ স্মুথ রিপিটিং ওয়েভ দ্যাট চেঞ্জেস শেপ লাইক এ সাইন কার্ভ ইন এ রেগুলার প্যাটার্ন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আস্তে আস্তে শেষ করার ট্রাই করতেছি, কারণ যত ভিডিও শর্ট হবে তত ভিডিও আর কি বলা যাবে। তো আমি এগুলো জিনিস বোঝা যায় বিষয়, তো আমি তাও ভালো মতো বুঝাই দিচ্ছি। মনে রাখতে হবে 1 রেডিয়ান = 57.3 ডিগ্রি, এটা দরকার নাই মনে রাখার, এটা মনে রাখলেই হলো। এখন এটাও মনে রাখার দরকার নেই, কারণ এরকম মনে হয় না পরীক্ষায় আসবে। তারপর আমি যদি বলি যে 2π rad = কত, 2 × π × এই যে 57.3, দেখো 360 ডিগ্রি বা তার কাছাকাছি আসবে। মনে রাখতে হবে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে কেমনে যাব এবং ডিগ্রি থেকে রেডিয়ানে কেমনে যাব। যেমন প্রথমে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে পারি, রেডিয়ান নির্ণয় করার জন্য π/180 এবং কত ডিগ্রি দেওয়া আছে। যেমন আমি 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে, সূত্র অনুযায়ী π/180 করতে হবে, এবং 90 ডিগ্রি, 90 এরকম করলে π/2 রেডিয়ান আসে। এখন আমি যদি কোনো একটা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে 180/π × রেডিয়ান, π/3 রেডিয়ান কি 180/π, এবং কত আমি π/3 আছে না,
π/3, এই জন্য এখানে π/3 দিলাম, কাটাকাটি করে এখানে আসে 60°, জাস্ট এইটুকু, আর কিছুই বোঝার না এখানে। তো এখানে দুইটা চিত্র আছে, তো এটা হচ্ছে কি ডিগ্রির ক্ষেত্রে, এটা সব ডিগ্রির ক্ষেত্রে, আর এটা হচ্ছে রেডিয়ানের ক্ষেত্রে। তো এটা বোঝার কিছু নাই, এটা জাস্ট খালি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, আর কিছুই নাই। সরি। এখন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কী জিনিস? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। আমরা জানি ভেলোসিটি সমান সমান ভি, মানে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। আমরা সাধারণ ক্ষেত্রে কি জানি? ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তো কিন্তু এই এস ডিভাইডেড বাই টি এটা যখন অ্যাঙ্গুলার, মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আসবে, তখন সেই ক্ষেত্রে আমার কি হবে? তখন নির্দিষ্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ধরলাম আলফা, তাহলে এটাই তো তার ডিস্টেন্স হবে, তাই না? তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল এসে যাচ্ছে, তো এইটাকে আমরা এখানে আলফা হিসাবে লিখি, আর এটাকে আমি ওমেগা লিখি। ভি এর ক্ষেত্রে যখন কৌণিক ক্ষেত্র হয় তখন আমরা ওমেগা লিখি, আর এখানে টি তো আর চেঞ্জ হবে না। তো এটা ডিগ্রি অথবা রেডিয়ানে হবে, এবং এটা হবে কি টাইমে, যেখানে লেখা আছে ডিগ্রি হল রেডিয়ান এবং সাউন্ড মানে সেকেন্ড, সরি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আলফা বাই টি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হবে? ওমেগা টি হবে, তাই না? তো দেখো ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t সমান সমান 2πf হবে। তো এটাই হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারণ ওমেগা ইজ ইকুয়াল টু কী হয়? 2π/t হয়, এবং 2πf হয়। 2π/t হয় না, 2πf হয়। আবার এফ কম্পাঙ্ক সমান সমান 1/t, এজন্য 1 তো গুণ করলে তো 2π/t হয়। আশা করি এটা বুঝে গেছে। কোশ্চিন বলছে এখানে একটা, যে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ সাইন ওয়েভ হ্যাভিং এ ফ্রিকোয়েন্সি অফ 60 হার্টজ। এটা বাপের জন্মে কোনো দিন আসবে না, এত সোজা কোশ্চিন কখনো আসবে না, মরে গেলেও আসবে না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য দেওয়া হয়েছে। কারণ এটা বলতে চাইছে যে একটা সাইন ওয়েভের মধ্যে এই একটা ফ্রিকোয়েন্সি 60 হার্টজ ফ্রিকোয়েন্সি কী পরিমাণ অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখাবে। তো সূত্র অনুযায়ী ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, জাস্ট এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, এজন্য 2 ইন্টু পাই এর মান 3.14, আর কম্পাঙ্কের মান 60 হার্টজ দেওয়া আছে, যত গুণ করলে যত হয় 377 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার চলে আসি আমাদের পরের ম্যাথে। এই ম্যাথটা আসতে পারে, আসতেও পারে। তো এখানে হচ্ছে আমার মানে কি দেওয়া আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটিটা দেওয়া আছে ওমেগা 200 রেড/সেকেন্ড। ডিটারমাইন হাউ লং ইট টেক দিস সিনোসয়েডাল ওয়েভ ফ্রম টু পাস থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। এখানে বলা হচ্ছে যে ওমেগা ইজ ইকুয়াল টু 200 রেডিয়ান পার সেকেন্ডে কী পরিমাণে এটা হচ্ছে সিনোসয়েডাল, কতক্ষণ, মানে এখানে দেখো হাউ লং ইট উইল টেক, মানে কি এই জিনিসটা কতক্ষণ সে করতে পারবে। কতক্ষণ বলতে কি বোঝায়? তার নির্দিষ্ট একটা টাইম বোঝায়। তো নির্দিষ্ট একটা টাইমে সে কতটুক পরিমাণ এখানে আমার যে ওয়েভ ফর্মটা দেখাবে 90 ডিগ্রিতে, সেটাই আমার। তাহলে 90 ডিগ্রি কি আলফার মান দেওয়া আছে, তো আমরা কি জানি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, টি, তাহলে আমরা টি বের করতে চাই আলফা ডিভাইডেড বাই ওমেগা। কি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি কোত্থেকে জানলাম? ওমেগা ইজ ইকুয়াল টু আলফা বাই টি, একটু আগে জানলাম। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি হবে। আমি কি বের করতে চাই, বা আমি ডাইরেক্ট ওটা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা, তাই না? দেখো এখানে আমি এটাকে রূপান্তর করে দিলাম, টি ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা। তো ডাজ টি ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা, এখানে আলফার মান 90 ডিগ্রি দেওয়া আছে, 90 মানে π/2। আমরা অবশ্যই এই জিনিসটাকে রেডিয়ানে নিয়ে নিব, কারণ ম্যাথগুলো আমাদেরকে রেডিয়ানে করা উচিত, তাহলে আমাদের পাইয়ের মানটা আমরা এখানে বসাতে পারবো, তাই না? তারপর আমরা এখানে π/2 200, তাহলে π/400 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখবা 0.00785 সেকেন্ড পাবো, কিন্তু ওটাকে আমি জাস্ট 1000 দ্বারা গুণ করলে মিলি সেকেন্ডে রূপান্তর করতে পারবো, তাই জন্য অ্যান্সারটা এরকম, তাই না? তো এটাই বোঝা গেল আর কি। আচ্ছা, এবার চলে আসি দি বেসিক্স ম্যাথামেটিক্যাল ফরম্যাট অফ সিনোসয়েডাল ওয়েভ ফ্রম ইস। আমাদের এখানে কিছুই জানা লাগবে না, একটা সাইন ওয়েভের মধ্যে যে একটা সর্বোচ্চ অ্যামপ্লিটিউড বা বিস্তার দেয়, সেই বিস্তার অনুযায়ী এটার সূত্রটা হবে এ এম সাইন আলফা। আলফা মানে ওমেগা টি, কোথা থেকে জানলাম? ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই টি, ওই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো আমি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি লিখতে পারি, তাই না? এই জন্য আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এম সাইন ওমেগা টি। ফর ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ সাচ অ্যাজ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ দি জেনারেল ফরম্যাট ইজ, ওই সেমভাবে এখানে আমি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, ওটা বিস্তারের ক্ষেত্রে বলছিলাম, এটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস যদি হয় তাহলে আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, এবং ছোটো হাতের ইটাকে আমরা এখানে কি হিসাবে ধরছি? কিছু হিসাবেই ধরিনি। এটা হচ্ছে সাপোজ যেরকম আমি এখানে যদি ই ডিভাইডেড বাই টি এর গ্রাফ আঁকাই, তো সেই হিসাবে এটা ই, মানে এটা ভোল্টেজের ক্ষেত্রেই নির্ণয় করতে বলছে। আমরা জানি না যে ভিকে আমরা আবার ইও লিখি, যে একটা সার্কিট সলভ করার সময় এখানে ই আকারেও লেখা হয়, তো ওইটাই ধরছে এখানে। তো
আই এম সাইন ওমেগা টি, ওই সূত্র অনুযায়ী ই এম সাইন ওমেগা টি। তো আবার দেখো সাইন ওমেগা টি মানে কিন্তু আবার আলফা, কেন আলফা ইজ ইকুয়াল টু ওমেগা ডি, সরি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই টি, তাহলে আমি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা। তো দেখো আবার এখানে ওমেগা টি ইজ ইকুয়াল টু সাইন আলফা, এখান থেকে আমার কি চাইতে পারে, এখান থেকে আমার সর্বোচ্চ চাইতে পারে এটা কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে। তো এই সূত্র থেকে আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ই ডিভাইডেড বাই ই এম হয়, আর আলফা ইজ দেখো একবারে নিয়ে নিলাম, এসে দেখো এখানে দেখো ই ইজ ইকুয়াল টু ই এম সাইন আলফা। তাহলে আমি এখানে এটাকে নিচে পার করে দিলাম, সরি এই যে সাইন আলফা ইজ ইকুয়াল টু কী হবে, সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে ছোটো হাতের ই ডিভাইডেড বাই ই এম, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে কি সাইন ইনভার্স ছোটো হাতের ই ডিভাইডেড বাই বড় হাতের এম। তো এই জিনিসটাই আমাদের এখানে লেখা হয়েছে জাস্ট এইটুকু। তো এখান থেকে ম্যাথ আসতে পারে, এই তো সুন্দর করে আমরা চলে আসলাম একটা প্রবলেম এখানে বলছে, এগুলোই ঘুরে ফিরে আসতে পারে। এখানে দেখো ভি ডিভাইডেড বাই আলফার একটা গিফট দিয়ে দিয়েছে, এখানে যদি ই ডিভাইডেড বাই আলফা দিত তাহলে সূত্রে ই ডিভাইডেড বাই আলফার একটা আসতো, অথবা এখানে যদি আই ডিভাইডেড বাই আলফা দিত একভাবে আসতেই পারে। তো ভি ডিভাইডেড বাই আলফা দিয়ে দিয়েছে। তো সবার আগে আমাদের এখানে তাকাতে হবে, এখানে ভোল্টে দেওয়া হচ্ছে, এখানে আলফা ডিগ্রিতে দেওয়া আছে দেখো। তাহলে আমাদের এটাকে রেডিয়ানে প্রকাশ করা উচিত, তাই না, রেডিয়ানে প্রকাশ করা উচিত। তো আমার আগে প্রশ্নটা বুঝি, এখানে একটা কার্ভ দেওয়া আছে নির্দিষ্ট ওয়েভের মাধ্যমে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে দেওয়া আছে। আচ্ছা 0 থেকে পাইয়ের মধ্যে দেওয়া আছে, আমাদের এখন এভাবে নির্ণয় করা লাগবে। তো সর্বপ্রথম বলছে ডিটারমাইন, মানে নির্ণয় করতে বলছে দি অ্যাঙ্গেল at which the magnitude of the sinusoidal function y is equal to, এই যে একটা আমার মানে কি বলে এটাকে, যে এটা একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এইটার জন্য 4 ভোল্টের মাধ্যমে আমার অ্যাঙ্গেলটা আলফার মানটা বের করতে বলছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে, এখানে কি শুধু আলফার মান নির্ণয় করতে বলছে? দেখো তো চিত্রটার ক্ষেত্রে আলফা 1-এ একটা ভ্যালু আসবে, আলফা 2 এর ক্ষেত্রে একটা ভ্যালু আসবে, তো আমাকে দুইটাই নির্ণয় করতে হবে। নাম্বার 2তে ডিটারমাইন দ্য টাইম, মানে প্রথমটাতে অ্যাঙ্গেল, দ্বিতীয়টাতে আমাদের টাইম বের করতে বলেছে। তো ম্যাগনিটিউড অ্যাটেইন, মানে এই ম্যাগনিটিউড বা এই একটা হচ্ছে কার্ভটা কি পরিমাণ সে হচ্ছে মানে অ্যাটেন করছে সেটাই। তো এখানে দুইটা হয়, একটা আলফার ক্ষেত্রে আলফা 1-এর ক্ষেত্রে, একটা আলফা 2 এর ক্ষেত্রে হয়। আলফা 1-এর ক্ষেত্রে আমি টাইম t1 ধরলাম, আলফা 2 এর ক্ষেত্রে টাইম t2 ধরলাম। হ্যাঁ, তো আলফা 1-এর ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, আমরা জানি কি সূত্র, কি জানি আমরা বলো তো, সূত্র জানি হচ্ছে যে কি জানি আমরা বলো তো, ই ইজ ইকুয়াল টু কি জানি আমরা, কি ইজ ইকুয়াল টু কি জানি, ই এম সাইন আলফা টি, অথবা সরি সাইন আলফা কি, সাইন আলফা, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি। ওই যে গত পৃষ্ঠায় আমরা এখান থেকে জানলাম এই সূত্রটা। তো এটা হচ্ছে সাইন আলফা, তাহলে আমি এখানে আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স ই ডিভাইডেড বাই ই এম। তো এখানে ই না বলে এখানে ভি বলা হয়েছে, তাই ভি ডিভাইডেড বাই ই এম করলাম। তো দেখো আমাদের সূত্র অনুযায়ী এখানে দেখো তো আলফা 1-এর ক্ষেত্রে ভি এর মান কত ছিল, 4 ছিল, আর এটা একটা নির্দিষ্ট সরি হ্যাঁ নির্দিষ্ট আলফার মান কত ছিল, 10 ছিল, তাই না। দেখো এটা আলফা গেছে আর এদিকে ভি গেছে, তো এটা 4 ভোল্টের জন্য আলফার মান ছিল 10। তো এখানে আমি 4 ডিভাইডেড বাই 10 করছি, কারণ ভি এর মান হচ্ছে 4, আর হচ্ছে ইএম এর মান হচ্ছে কত, ইএম এর মান হচ্ছে 10। ইএম বলতে এখানে যে আলফাটাকেই বোঝাচ্ছে, তার মানে আলফাটাই নির্ণয় করতে চাই, আলফাটাই নির্ণয় করতে চাই। তো এখানে ইএম এর ভ্যালুটা হচ্ছে কত, 10। এটা হচ্ছে ইএম এর ভ্যালু। কেন ইএম এর ভ্যালু বলো তো, কারণ ইএম বলতে আমরা জানি যে সর্বোচ্চ যে পরিমাণ তার বিস্তার, মানে বিস্তারে যে ভ্যালুটা দেখাবে সেটা হচ্ছে পিক ভ্যালু, সেজন্য এটা হচ্ছে তার ইএম। আমরা মনে আছে একটু আগে মেলা কিছু পড়ার সময় এখানে আমরা ইএম এর জিনিসটা জানছিলাম যে ইএমটা কি, ইএমটা হচ্ছে সর্বোচ্চ সে ভ্যালু, যে কত ম্যাক্সিমাম ভ্যালুতে সে মানটা দেখাবে, এটাকে আমরা বলি পিক অ্যাম্পলিটিউড। সো এখানে পিক অ্যাম্পলিটিউড ইএম এর মানটা কত বলো তো, 10। তো এখানে আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই ইএম সাইন ইনভার্স 4 ডিভাইডেড বাই 10। আলফা এর মানটা আমরা বের করতে চাই, আলফার মানটা হচ্ছে এই যে সাইন ইনভার্স এইখানে করলে হয় 23.58 ডিগ্রি। অ্যান্ড আলফা 2 এর ভ্যালুটা কত হবে, দেখো তো এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে গেছে না, তার মানে এটা আমি যদি 180 থেকে যদি আলফা 1 বাদ দিয়ে দিই, পুরোপুরি 180 না, তো 180 থেকে আলফা 1 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অবশ্যই আমি আলফা 2 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আলফা 2 এর ভ্যালুটা 156.42 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে ইজি ভ্যালু। আর এবার চলে আসি আমরা, কারণ আলফা 2 এইভাবে আসলো। এখন আসি আমি বি নাম্বার কোশ্চেন বলছে যে টাইম কত লাগবে। তো আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, কীভাবে জানি, ওমেগা ইজ ইকুয়াল টু আলফা টি, তাহলে আমি এখানে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টি, তো এখানে আলফা, অ্যান্ড সো
টি ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা বা টি ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা। হাউ এভার আলফা মাস্ট বি ইন রেডিয়ান্স। মনে রাখতে হবে সবসময় ম্যাথ করার ক্ষেত্রে ডিগ্রি যদি থাকে অবশ্যই আমাদের সেই জিনিসটাকে রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। রেডিয়ানে প্রকাশ করব কি করে বলো তো? পাই ডিভাইডেড বাই 180 ইন্টু ডিগ্রি। কত ডিগ্রি? প্রথমটা আলফা ওয়ানের জন্য আমরা পাইছিলাম 23.58, তাই ডিগ্রি লিখে এখানে আমি এটা রেডিয়ান লিখে দিয়েছি। আলফা টু এর মান কত? 180 ডিভাইডেড 180 মাইনাস 23.578 মানে করে আমরা পাইছিলাম 156.42, তাই এটাকে আমরা ডিগ্রিতে রেডিয়ানে প্রকাশ করে নিলাম। এখন আমাদের করতে হবে কি, সূত্র অনুযায়ী T1 ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ওমেগা। অ্যাঙ্গুলার ভ্যালোসিটি কি কখনো চেঞ্জ হবে বলো তো? চেঞ্জ হবে না, তাই না? এই যে এখানে একটা জিনিস ভুল করে নিয়েছি। আচ্ছা দেখি, এখানে 3.77 আছে না 377 আছে? 377 আছে। তাহলে এখানে একটু সংশোধন করে নাও। এখানে 377, ওমেগার মান 377, তাই না? এই যে দেখো এখানে ওমেগার মান কি, ম্যাগনিটিউড 377। কারণ কি এইটা বলো তো কেন? আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এম সাইন ওমেগা টি। ওমেগার মান কত ছিল? 377 ছিল। এই জন্য এখান থেকে আমি ওমেগার মানটা পেয়ে গেলাম। ওমেগা তো আর চেঞ্জ হবে না, তো এখান থেকে এটা ভাগ করে দেখো, মানে T1 ইজ ইকুয়াল আলফা ডিভাইডেড বাই ওমেগা, এই যে 1.00 মিলি সেকেন্ডে আসছে অ্যান্সার। কেন মিলি সেকেন্ডে আসলো? কারণ এখানে সেকেন্ডে আসবে। ওটাকে আমি যখন 1000 দ্বারা গুণ করবো 0.00109 মিলি সেকেন্ড আসতো, তো এটাকে আমি মিলি সেকেন্ডে 1000 দ্বারা গুণ করে দেবো। তাই জন্য তাহলে আমার এখানে, মানে তুমি যেভাবে অ্যান্সার রাখো মার্ক তো আর কাটবে না। এখানে হচ্ছে ফেজ রিলেশন, লিডিং এবং ল্যাগিং। পার্ট 1 এইটুক ছিল। আমি ভিডিওটাকে এই পর্যন্ত একবার প্রকাশ করলাম। হ্যাঁ।